বিএনপি জামায়াত যেন আর ক্ষমতায় আসতে না পারে, প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। ওয়াশিংটনে সংবর্ধনা। নতুন কর্মসূচি নিয়ে শিগগিরই মাঠে নামছে বিএনপি, লক্ষ্য সরকার পতন, শেষ পর্যন্ত নির্বাচনে আসবে, দাবি আওয়ামী লীগের। ডিজিটাল নিরাপত্তা আইন মুক্ত গণমাধ্যমের জন্য বাধা, সেমিনারে বক্তারা সংশোধনের উদ্যোগের কথা জানালেন আইনমন্ত্রী। প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় মুখা, আঘাত করতে পারে এ মাসের মধ্যভাগে, দ্রুত প্রস্তুতি নেওয়ার পরামর্শ। উন্নয়নের নামে ক্রমে গাছশূন্য হচ্ছে রাজধানী, প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসীর মানববন্ধন, নানা যুক্তি সিটি মেয়রের। সোহাগ সহ বাফুফের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ, আইনের আওতায় আনতে 1 সপ্তাহ সময় দিয়ে আবেদন। পুতিনের বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা, নিরাপদে রুশ প্রেসিডেন্ট, সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি। শুভেচ্ছা আমন্ত্রণ সংবাদ রাতে, বলছিলাম একেএস টিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। এবারে বিস্তারিত সংবাদ। বিএনপি জামায়াতকে অগ্নিসন্ত্রাসী আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তারা যেন আর ক্ষমতায় আসতে না পারে। ওয়াশিংটনে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন, জানান চ্যালেঞ্জ নিয়ে পদ্মা সেতু করে বাংলাদেশের মর্যাদা রক্ষা করেছে তার সরকার। এ সময় তিনি অপপ্রচারে কান না দিতে সবার প্রতি আহ্বান জানান। জয় যাদবের রিপোর্ট। যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনের হোটেল রিজ কার্লটনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মিথ্যা অপবাদ দিয়ে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করা হয়েছিল। চ্যালেঞ্জ নিয়ে নিজ অর্থে তা নির্মাণ করে আওয়ামী লীগ সরকার। আমি চ্যালেঞ্জ নিলাম যে কিসের দুর্নীতি হয়েছে দেখাতে হবে। মামলা করলো কানাডা ফেডারেল কোর্টে, মামলা সোজা রায় দিয়ে দিল যে কোনো দুর্নীতি হয়নি, সমস্ত এলিগেশন যা আসছে সব ভুয়া। আমি বললাম কারো পয়সা না, নিজের টাকায় যেদিন পদ্মা সেতু করতে পারবো সেই দিন করবো। যাই হোক, আমাদের কোনো মন্ত্রী উপদেষ্টাকেও বললেন এটা না করলে আপনার ভোটের কি হবে। আমরা ভোট দেবে না জনগণ, যদি না দেয় ক্ষমতা যাব না, আমার কিছু আসে যায় না, কিন্তু আমি দেশের সম্মান বেঁচে ক্ষমতা যেতে চাই না। দেশের মানুষের আত্মমর্যাদায় আঘাত আমি দিতে চাই না। এত বড় একটা অপবাদ দিচ্ছে, সেটা প্রমাণ করতে পারে নাই, তাদের টাকা নেব না, নিজের টাকায় করব। আল্লাহ রহমতে নিজের অর্থে পদ্মা সেতু আমরা নির্মাণ করেছি। বিএনপি জামাতকে খুনি, স্বাধীনতা বিরোধী আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এরা ক্ষমতায় থাকতে দেশকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। যারা জীবন্ত মানুষকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করে, অগ্নি সন্ত্রাসী, ওই বিএনপি জামাত জোট, এই খুনি, অগ্নি সন্ত্রাসী, স্বাধীনতা বিরোধী, যুদ্ধ অপরাধী, তারা যেন বাংলার মাটিতে আর কখনো ক্ষমতায় আসতে না পারে। এরা বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। সরকার প্রধান বলেন, ডিজিটাল বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সুফল, আর এই সুবিধা নিয়ে অপপ্রচার চালাচ্ছে বিএনপি জামাত জোট। এদের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। আজকে আমাদের বিরুদ্ধে ডেমনস্ট্রেশন দেয়, নানা কথা বলে, আর ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, এবং সেটাই তারা সব থেকে বেশি ব্যবহার করে আমাদের বিরুদ্ধে সমানে অপপ্রচার চালায়। ওই অপপ্রচারে কেউ কান দেবেন না, ওগুলি দেখতেও যাবেন না, পড়তেও যাবেন না। আত্মবিশ্বাস নিয়ে, আত্মমর্যাদা নিয়ে চলবেন যে এই দেশ রক্ত দিয়ে আমরা স্বাধীন করেছি। এই দেশের প্রত্যেকটা নাগরিক আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে চলবে। জয় যাদব, দেশ টিভি।
এর আগে ওয়াশিংটনে উচ্চ পর্যায়ের বিজনেস এক্সিকিউটিভদের এক গোল টেবিলে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্কিন ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশে ব্যাপক হারে বিনিয়োগের জন্য আহ্বান জানান তিনি। শুধু মার্কিন বিনিয়োগকারীদের জন্য নিবেদিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল রাখার প্রস্তাব পুনর্ব্যক্ত করেন সরকার প্রধান। বিস্তারিত রিপোর্টে। মঙ্গলবার ওয়াশিংটনে আয়োজন করা হয় ইউএস বাংলাদেশ ইকোনমিক পার্টনারশিপ শেয়ার্ড ভিশন অর স্মার্ট গ্রোথ শীর্ষক উচ্চ পর্যায়ের এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল বৈঠক। আয়োজক ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও ইউএস চেম্বার অব কমার্স ওয়াশিংটন। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্কিন ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশে ব্যাপক হারে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। শুধু মার্কিন বিনিয়োগকারীদের জন্য নিবেদিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল রাখার প্রস্তাব পুনর্ব্যক্ত করেন। I am optimistic that United States would become our long-term productive partner in this challenging venture through trade, investment, technology transfer, and by creating a smooth and predictable supply chain for mutual benefits. 2041 সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে অংশীদার হিসেবে পাশে থাকারও আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। In conclusion, I would like to call on US business leaders to explore opportunities and invest in Bangladesh. I also call on you here today to remain and be with us as partner in our journey to a developed, prosperous and smart Bangladesh by 2041. গোলটেবিলে প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির চিত্র তুলে ধরেন। This, in a nutshell, is Smart Bangladesh. That is benefiting the citizens of Bangladesh, and we have estimated that over the years it has saved billions of dollars in cost, and not even counting the direct cost to the citizens in saved costs. That is in terms of digital services, digitization of government. এর আগে ইউএস চেম্বার অব কমার্সের ব্রিফিং সেন্টারে ইউএসবিবিসির সিনিয়র এক্সিকিউটিভদের সঙ্গে দুটি পৃথক বৈঠক এবং ইউএস চেম্বার অ্যান্ড কমার্সের প্রেসিডেন্ট ও সিইওদের সাথে আরেক বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে বাংলাদেশকে বিনিয়োগ ও বাণিজ্যের আদর্শ জায়গা হিসেবে উল্লেখ করেন তিনি। মনিজা পারভিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রীর বিদেশ সফরে কোনো অর্জন নেই। বিশ্বব্যাংকের ঋণ পূর্ব নির্ধারিত বিষয়। দুপুরে গুলশানে এলডিপির সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। জানান, সরকারের সঙ্গে কোনো আলোচনা করবে না বিএনপি। যেহেতু তাদের পায়ের নিচে মাটি নেই, এই ধরনের মিথ্যা প্রচার করে তারা প্রচার করতে চায় যে তারা আপনার সব সফল করেছে, এই সফলটা তাদের সফল হয়েছে। IMF বলছে তারা মিথ্যা কথা আপনি নিজেই করেছেন। একই সময় ওয়ার্ল্ড ব্যাংকের পূর্ব নির্ধারিত আগেই কথা হয়েছে যেটা আপনার দেবে সেটাকে আবার। সুতরাং এই সফর এই সফরে অ্যাচিভমেন্ট ইজ জিরো। মিথ্যা কথা বলে মানুষকে একাধিক বোকা বানানো যায়, কিন্তু বেশি বোকা বানিয়ে রাখা। নতুন কর্মসূচি নিয়ে শিগগিরই মাঠে নামছে বিএনপি। লক্ষ্য, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি মানতে সরকারকে বাধ্য করা। নেতারা বলছেন, দেশের অর্থনীতির কথা চিন্তা করে হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি এখনো দিচ্ছে না বিএনপি। তবে সামনের দিনগুলোতে কর্মসূচিতে আসবে নতুনত্ব। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রিপন। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গেল প্রায় 14 বছর ধরে আন্দোলন করে আসলেও এখনো দৃশ্যমান সফলতার মুখ দেখেনি দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। গেল বছরের আগস্ট থেকে সমমনা রাজনৈতিক দল ও জোট নিয়ে একই দাবিতে নতুন উদ্যমে যুগপৎ আন্দোলনের কর্মসূচি পালন করছে দলটি। গেল নির্বাচনে অংশ নেয়া বিএনপির সাবেক প্রার্থী সহ তৃণমূলের নেতাদের দাবি, একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায়ে যে কোনো কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুত তারা। গণতান্ত্রিক উপায়ে আমাদের বিএনপির
যে উত্থাপিত দাবি, সেই দাবি কীভাবে বাস্তবায়ন করা যায়, বিশ্বব্যাপী আজকে এই দাবি আমরা উত্থাপন করছি। তো সারা বিশ্ব কিন্তু একটি অবাধ, নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচন চাচ্ছে। আমরা আন্দোলনের জন্য একদম প্রস্তুত, এবং আমাদের যখন জোরালো আন্দোলনের জন্য একবার দল কেন্দ্র থেকে বলা হবে, আমরা মাঠে নেমে যাব। তারা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছ থেকে ঘোষণা চায় কখন তারা মাঠে নামবে। তারা মাঠে নামতে নামতে মামলা, মোকদ্দমা, হামলা, হুলিয়া, অত্যাচার, নির্যাতনে নিঃস্ব হয়ে এখন তারা দিশেহারা। তাদের কাছে একটাই পথ, আন্দোলন ছাড়া অন্য কোনো পথ তাদের কাছে নাই। দাবি আদায়ে দেশের অর্থনৈতিক ক্ষতির কথা বিবেচনা করে বিএনপি এখনো হরতাল, অবরোধের মতো কঠোর কর্মসূচি না দিলেও সরকার দেশের রাজনৈতিক পরিস্থিতি সাংঘর্ষিক করে তুলছে বলে অভিযোগ বিএনপি নেতাদের। আমরা চাই না যে আজকের অর্থনীতিটা আরো খারাপের দিকে যাক। বিএনপি সেই ধরনের প্রোগ্রামে এখনো যায় নাই এই কারণে যে জনগণের ভোগান্তি যাতে না বাড়ে। কাজে জনগণের ভোগান্তি আমরা চাই না। আমরা চাই সরকারের শুভবুদ্ধির উদয় হবে, অন্তত বলবে যে না, আগামী নির্বাচন তারা আবার আগের মতো ক্ষমতায় থেকে করবে না। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার শুধু আন্দোলনে সম্ভব নয় দাবি করে বিএনপির এই নেতা বলছেন, প্রয়োজন উন্নয়ন সহযোগীদেরও সহযোগিতা। এটি বলতেও আমার লজ্জা হচ্ছে। যুদ্ধ করে এই দেশ স্বাধীন হয়েছে, আমরা পরাশক্তির দিকে তাকিয়ে আছি। কারণ দেশের মধ্যে এই বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতন এতই নিষ্ঠুর, এতই ব্যাপক যে এর বিরুদ্ধে একটি নিরস্ত্র রাজনৈতিক দলের ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। সেজন্যই আমরা বলছি, বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে জাতিসংঘের দৃষ্টি কামনা করছি। তারা আন্তর্জাতিক মহল যদি উদ্যোগ নিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে, আইনের শাসন প্রতিষ্ঠা করে, তাহলে বিএনপি ঘুরে দাঁড়াতে পারে। জনপ্রিয়তা হারিয়ে আওয়ামী লীগ সরকার কৌশলে আবারও নিজেদের মতো নির্বাচন করতে চায় উল্লেখ করে বিএনপির এই নেতা জানান, এবার সতর্ক আছে বিএনপি। যদি জনগণকে আবারও ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়, দেশের সহিংসতা হতে পারে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিনিয়র একটি অংশগ্রহণ করতে চায় বলে দাবি আওয়ামী লীগের। এখন না বলেও শেষ পর্যন্ত তারা নির্বাচনে অংশ নেবে, এমনটাই দাবি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের। নির্বাচনের অংশ হিসেবে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা নিজ এলাকায় গণসংযোগ করছে বলেও দাবি ক্ষমতাসীন দলের নেতাদের। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। চলতি বছর নির্বাচনের বছর, যদিও জাতীয় নির্বাচন নিয়ে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের বর্তমান অবস্থান দুই মেরুতে। ক্ষমতাসীনরা নিচ্ছেন নির্বাচনের প্রস্তুতি আর ধারাবাহিক আন্দোলনে ব্যস্ত বিএনপি। সম্প্রতি এক সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে অংশ নিতে বিএনপির অনেক নেতাই তলে তলে যোগাযোগ করছে। কতজন নির্বাচনে আসার জন্য পথ খুঁজছে, তলে তলে যোগাযোগ করছে, অপেক্ষা করুন, দেখতে পাবেন। বিএনপির যোগাযোগ নিয়ে আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলছেন, বিএনপির বড় একটি অংশ নির্বাচনে অংশ নিতে আগ্রহী এবং তারা সময়ের অপেক্ষায় রয়েছেন। নির্বাচনে আসতে চাই এবং নির্বাচনে তারা আসবে, এটি আমি অনেক আগে বলেছি, আমি এখনো বলছি যে বিএনপির একটি গুরুত্বপূর্ণ অংশ যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, নির্বাচনের রাজনীতিতে বিশ্বাস করেন, যারা সহিংসতায় বিশ্বাস করে না, তারা তারেকের এই হামকি ধুমকি তোয়াক্কা না করে তারা নির্বাচনে চলে আসবে। ধারণা মতে বিএনপির বড় একটা অংশ তারা নির্বাচনমুখী হতে চায় বা দলকে নির্বাচনমুখী করতে চায়, কিন্তু তাদের একটা বাধা তো আছেই, যে তাদের নেতৃত্বের একটা বড় শূন্যতা আছে এবং আস্থাবান নেতৃত্বের সংকট আছে। নির্বাচনে না আসার কথা বললেও সারা দেশেই নির্বাচনী প্রস্তুতি চালাচ্ছে বিএনপি, দাবি ক্ষমতাসীনদের। শেষ পর্যন্ত নির্বাচনে আসবে এমন প্রত্যাশাও তাদের। এবং প্রত্যেকটা আলোচনার তো একটা ফ্লেভার বা প্রত্যেকটা আলোচনার তো একটা ঢেউ ছড়ায়, তাতে মনে করি যে বিএনপি নির্বাচনে আসবে এবং এবার নির্বাচনে না আসলে তাহলে তাদের দলের অস্তিত্বটা নিয়েই কিন্তু সংকটে পড়বে। বিএনপিরও নেতা যারা সম্ভাব্য প্রার্থী তারা কিন্তু নির্বাচন মাঠে নেমে গেছে, তারা কাজ করছে। এই সিটি কর্পোরেশন ইলেকশন আমি বলতে পারি যে সিলেটে তাদের প্রার্থী আছে, নির্বাচন করতে চায়, রাজশাহীতে তাদের প্রার্থী আছে, নির্বাচন করতে চায়, কিন্তু কোথাও থেকে বাধা দেওয়া হচ্ছে। গাজীপুরে তাদের প্রার্থী আছে, বাধা দেওয়া হচ্ছে।
তো হুমকি ঝুমকি দিয়ে তাদেরকে বন্ধ করা হচ্ছে। আওয়ামী লীগ নেতারা বলছেন বিএনপি নির্বাচনে অংশ নিবে এমনটা ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছেন তারা। তাদের ধারণা অন্যান্য বারের চেয়ে এবারে নির্বাচন কঠিন এবং প্রতিদ্বন্দ্বিপূর্ণ হবে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। দেশে বৈষম্য বাড়লে গণমাধ্যমের স্বাধীনতা কমে। কর্মক্ষেত্রে নিরাপত্তার মাধ্যমেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি আয়োজিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় বক্তারা এ কথা বলেন। গণমাধ্যমের স্বাধীনতার স্বার্থে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি করেন বক্তারা। আইনটি বাতিল হবে না জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সত্য সাংবাদিকদের সুরক্ষায় আইনটি সংশোধন করা হবে। বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ। বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে 10 ধাপ পিছিয়ে 180টি দেশের মধ্যে এবছর বাংলাদেশের অবস্থান 162তম। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের তথ্য মতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার নিচে এখন বাংলাদেশ। এমন প্রেক্ষাপটে মুক্ত গণমাধ্যম দিবসে মুক্ত আলোচনার আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এতে বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা কমে গেলে দেশে বৈষম্য বাড়ে। এ অবস্থায় ডিজিটাল নিরাপত্তা আইন মুক্ত গণমাধ্যমের জন্য বড় বাধা হিসেবেও মন্তব্য করেন তারা। যে সমস্ত দেশে বৈষম্য বেশি সেই সমস্ত দেশে গণমাধ্যমের স্বাধীনতা কম, অর্থাৎ একটা নেগেটিভ কোরিলেশন আছে দুটোর মধ্যে। যদি বৈষম্য বেড়ে যায় তাহলে গণমাধ্যমের স্বাধীনতা কমে যায়। বৈশ্বিক যে তালিকা 180টি দেশের মধ্যে আমাদের নিচের দিক থেকে 19তম, এবং শুধু তাই নয়, যে কারণে যেসব উপাদানের ইন্ডিকেটরসের উপর ভিত্তি করে এই সূচকটি প্রণীত হয় তার মধ্যে যে একটি সূচক হচ্ছে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা। সেই নিরাপত্তার যে ইন্ডেক্সটি মানে ইন্ডিকেটর, তাতে আমাদের সর্বনিম্ন স্কোর। তবে অবাধ সোশ্যাল মিডিয়ার এই যুগে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা তুলে ধরে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, অপপ্রয়োগ রোধে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। আইনটির বাস্তবায়নে প্রথম দিকে এর কিছু মিসইউজ অ্যান্ড অ্যাবিউজ হয়েছে। এটি আমি এবং আমার সরকার অস্বীকার করে না। আমরা চাই যে এই যে আলোচনা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে, এর যে সমস্যাগুলি এগুলি দূরীকরণ করে এটাকে সকলের গ্রহণযোগ্য একটা আইন হিসাবে করার জন্য। শুধু সংখ্যায় নয়, গণমাধ্যমের স্বাধীনতা সূচকে উন্নতি করতে হলে সাংবাদিকদের হয়রানি বন্ধ ও কাজের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবিও জানান বক্তারা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকে জমা দিয়েছে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক। একই সাথে সোহাগের দুর্নীতির সাথে জড়িত বাফুফের শীর্ষ কর্তাদের আইনের আওতায় আনতে দুদককে 1 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে দুর্নীতির বিরুদ্ধে সচেতন এই আইনজীবী। মহিউদ্দিন আহমেদের প্রতিবেদন। ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় দুর্নীতি করেছেন এমন অভিযোগ এনে ফুটবলের আন্তর্জাতিক সংস্থা ফিফা আবু নাইম সোহাগকে সব ধরনের ফুটবল থেকে 2 বছরের জন্য নিষিদ্ধ করে। একই সাথে দেশীয় মুদ্রায় 12 লাখ টাকা জরিমানাও করা হয়। সেই অভিযোগে ফিফা জানায়, বাফুফেকে দেয়া ফিফার টাকার হিসেবে মিথ্যা তথ্য দেন বাফুফের সাধারণ সম্পাদক সোহাগ। এবারে সোহাগের বিরুদ্ধে দুর্নীতির সেই অভিযোগটি দুর্নীতি দমন কমিশনে জমা দিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। অভিযোগে বলা হয়েছে, আবু নাইম সোহাগ একা দুর্নীতি করেননি। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, সহসভাপতি সালাম মুর্শিদি ও প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেনের সহযোগিতা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। সোহাগের ঘাড়ে তো 3টা মাথা না, যে সালাউদ্দিন সাহেবের এবং ফাইন্যান্স কমিটির এই অ্যাপ্রুভাল ছাড়া এত বড় দুর্নীতি করবে। আমি বিশ্বাস করি যে এরা সবাই, বেশিরভাগ লোক এটা দুর্নীতিতে জড়িত। বাফুফেকে দুর্নীতির আখড়া মন্তব্য করে দুর্নীতি দমন কমিশনকে ব্যবস্থা নেয়ার দাবি জানান এই আইনজীবী। বলেন, অন্যথায় তিনি আদালতে যাবেন। এইখানে দায় মুক্তির জন্য দিতে আসি নাই আমি। এখানে তারা কি করবেন এই সিদ্ধান্ত নির্দিষ্ট সময়ের মধ্যে যদি না দিতে পারেন, তাহলে আমি হাইকোর্টে গিয়ে, হাইকোর্টে আমি যাবই তো এই কারণে দুদক প্রয়োজন একটা সময়ের মধ্যে বেঁধে রাখা যায়। এর আগে ব্যারিস্টার সুমন একইভাবে আওয়ামী লীগ এমপি আব্দুল সোবান গোলাপ ও আরেক সংসদ সদস্য বাফুফের সাবেক সহসভাপতি সালাম মুর্শিদির বিরুদ্ধেও একই কায়দায় অভিযোগ দুদকে জমা দেন। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা।